ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজ কথা বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক নিয়ে। এই শুল্কের প্রেক্ষিতে বাংলাদেশ আসলে কী ধরনের প্রস্তুতি নিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কী ধরনের আলাপ আলোচনা হচ্ছে, এই নিয়ে আমরা আলাপ করব। আপনারা জানেন যে গত 2 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের পণ্য আমদানির ক্ষেত্রে, তাদের দেশের রপ্তানির ক্ষেত্রে তারা বাড়তি কিছু শুল্ক আরোপ করেছে। বাংলাদেশের ক্ষেত্রে সেটি আরোপ করা হয়েছে 37%। বাংলাদেশের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বর্তমানেও বেশ কিছু শুল্ক দিয়ে প্রবেশ করে, তার সঙ্গে এই বাড়তি শুল্ক যুক্ত হবে। এটি আরোপ করার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য সেটির সাথে সাথে কার্যকর করেনি। কার্যকর করার জন্য তারা কিছু সময় দিয়েছে। আগামী 9 জুলাইয়ের পর্যন্ত এই সময়টি তারা রেখেছে। বিভিন্ন দেশের সাথে তারা দর কষাকষি করছে, আলাপ আলোচনা করছে। দ্বিপাক্ষিক চুক্তিও কোনো কোনো দেশের সাথে হতে পারে। বাংলাদেশ আসলে এইরকম সময়ে কি কি কাজ করেছে, এই নিয়ে টিভিএসে আজ বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো যে বাংলাদেশ আসলে কি কি কাজ করছে বা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ক্ষেত্রে কী ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে যে দর কষাকষি করছে সেখানে এখনও পর্যন্ত বিশেষ কোনো ঐক্যমত্যে বাংলাদেশ পৌঁছাতে পারেনি। আসলে এই শুল্কের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি বা এখন অগ্রগতি কতদূর? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন যে বাংলাদেশ আমেরিকায় এমনিতেই পণ্য রপ্তানির ক্ষেত্রে, বিশেষ করে আমাদের আরএমজি রপ্তানির ক্ষেত্রে আমরা প্রায় 16% ডিউটি দিয়ে আমরা রপ্তানি করতাম এতদিন। তো এই 2 এপ্রিল হচ্ছে যে রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করার পরে এখন কিন্তু সব দেশের উপরে মিনিমাম যেটা অ্যাডিশনাল 10% ইম্পোজ করা আছে, তার মানে আমরা এখন 26% দিয়ে রপ্তানি করছি। তো আমাদের সরকার হচ্ছে আমেরিকার সাথে ট্রেড গ্যাপ কমানোর জন্য আমেরিকা থেকে বোয়িংয়ের উড়োজাহাজ, তারপরে হচ্ছে সার, গম, এলএনজি ইত্যাদি নানান কিছু সরকারের যেখানে যেখানে সুযোগ আছে তুলা আমদানি বাড়ানোর একটা উদ্যোগ নিয়েছে ট্রেড গ্যাপ কমানোর জন্য। প্লাস হলো যে যখন আমরা এই আমাদের প্রধান উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা যখন চিঠি দিল 3 মাসের জন্য সাসপেন্ডের অনুরোধ করে, তখন একটা কমিটমেন্ট ছিল যে আমরা আরও 100 পণ্যে হচ্ছে ডিউটি কমাবো আমেরিকান পণ্যে। সেটা কিন্তু এই বাজেটে কমিয়ে দিয়েছে। এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন আমরা যতটা জানতে পারছি যে আমাদের কমার্স মিনিস্ট্রি ইউএসটিআরের সাথে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে। সেই এগ্রিমেন্টের আন্ডারে একটা রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট হবে। তো এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা হচ্ছে যে এরকম যে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তিতে যা যাই হবে সেটা সরকার গোপন রাখবে। এটাই হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেটা 12 জন সাইন হয়েছে। এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী ডক্টর খলিলুর রহমান, উনি কিন্তু এখন যুক্তরাষ্ট্রে আছেন এবং গত 26 তারিখে উনি একটা মিটিং করেছেন ইউএসটিআরের সাথে। এবং আমরা যতটা জানতে পারছি যে এখানে যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের যে প্রপোজালটা দিয়েছিল সেটা যেহেতু নন ডিসক্লোজার, ফলে হচ্ছে আপনার দায়িত্বশীল কেউ এ বিষয়ে কোনো কথা বলছেন না। কিন্তু আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি যে সেখানে যুক্তরাষ্ট্র এমন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে যেটা সাধারণত হচ্ছে বাইল্যাটারাল এগ্রিমেন্টের মধ্যে কখনো ইউজ করা হয় না। আমাকে একজন বলছেন যে তারা এমন ভাষা ব্যবহার করেছে যে ভাষায় কখনো বাইল্যাটারাল কোনো এগ্রিমেন্ট হয় না। তো আমরা যেটা জানতে পারছি যে যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত দিয়েছে যে যুক্তরাষ্ট্র, আপনি জানেন যে প্রায়ই বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বা আঞ্চলিক ইস্যুতে বিভিন্ন দেশের উপরে স্যাংশন ইম্পোজ করে বা বিভিন্ন দেশের পার্টিকুলার কোনো পণ্যের উপর ডিউটি বাড়িয়ে দেয়। তো যুক্তরাষ্ট্রের এরকম একটা প্রপোজাল আছে যে যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপর স্যাংশন বা ডিউটি বাড়ায়, বাংলাদেশকেও সেই কাজটা করতে হবে, ওই দেশের উপর স্যাংশন দিতে হবে বা ওই দেশের ওই পণ্যের উপরে ডিউটি বাড়াতে হবে। এটা একটা আছে। এবং আরেকটা যেটা বলা হয়েছে যে এখন বাংলাদেশ হচ্ছে আমেরিকার যেসব পণ্যকে হচ্ছে ডিউটি ফ্রি দিবে বা কনসেশন দিবে, এই একই পণ্য অন্য কোনো দেশকে কনসেশন দেওয়া যাবে না। তার মানে হচ্ছে যে আপনি যদি আমেরিকা থেকে একটা প্রোডাক্ট কিনেন, সেটা আপনি হচ্ছে ডিউটি ফ্রি ইম্পোর্ট করলেন, কিন্তু ওই সেম প্রোডাক্ট যদি আপনি অন্য দেশ থেকে কিনতে চান, তাকে কিন্তু এটা ডিউটি ফ্রি দেওয়া যাবে না। এরকম শর্ত। এই ধরনের শর্তগুলি সাধারণত হচ্ছে ইন্টারন্যাশনাল
যে প্র্যাকটিস, ইন্টারন্যাশনাল ট্রেডের যে প্র্যাকটিস, সেগুলির সঙ্গে মানানসই না। আমরা যে মাঝখানে এইসব নিয়েও তো অনেক আলোচনা হচ্ছিল, সেই আলোচনার ক্ষেত্রে আপনি যে বললেন যে বাজেটে প্রায় 100 পণ্যের শুল্ক কমানো হয়েছে, আমরা ওই সময় শুনেছিলাম আমাদের দেশের বিশেষজ্ঞরা বলছিলেন যে এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্রকে একাই দেওয়া যাবে না, WTO নিয়ম অনুযায়ী এটি হচ্ছে অন্যান্য সকল দেশও এই একই সুবিধা পাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের আমদানি খাত থেকে যে শুল্ক আয় হয় সেটা কমে যাওয়ার আশঙ্কাও কেউ কেউ করেছে। হ্যাঁ, সেটা আছে। এটা হলো WTOর একটা হলো মোস্ট ফেভার্ড নেশন একটা হচ্ছে দ্বারা আছে, সেখানে বলা আছে যে আপনি সকল দেশের ক্ষেত্রে আপনি সমান হচ্ছে ট্রিটমেন্ট দিতে হবে। ফলে আপনি যদি হচ্ছে কাঁচামরিচ যদি ডিউটি ফ্রি করেন ইন্ডিয়ার ক্ষেত্রে, সেটা আপনি সকল দেশে, আপনি যে কোনো দেশ থেকে কাঁচামরিচ ডিউটি ফ্রি তখন বাংলাদেশে আনার সুযোগ দিতে হবে। এটা না হলে যদি আপনি যদি শুধু আমেরিকাকে বা পার্টিকুলার একটা দেশকে একটা প্রোডাক্টের ক্ষেত্রে এই সুবিধা দেন, WTOর অন্য যে কোনো মেম্বার কিন্তু WTOর আরবিট্রেশনে বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে পারে। এখন আমেরিকা হচ্ছে শক্তিশালী দেশ, তারা হচ্ছে WTOর অনেক কিছু তারা মানে না, কিন্তু বাংলাদেশের মতন দেশের তো হচ্ছে এই ধরনের হচ্ছে যে এই সংস্থাগুলি, আন্তর্জাতিক সংস্থাগুলি, সেগুলি হচ্ছে অনুসরণ করে তাদেরকে চলতে হয়। ফলে আমেরিকার যে ওই কন্ডিশনটা, সেটা WTOর এই MFN যে নীতি, সেটার কিন্তু পরিপন্থী। এবং এখানে আরেকটা জিনিস আপনি হয়তো খেয়াল করছেন যে যখন এপ্রিলের 2 তারিখে এই ট্যারিফ ইম্পোজ করা হলো, তখন বিভিন্ন দেশ কিন্তু নিজে থেকেই অনেক প্রস্তাব দিচ্ছিল। যেমন ভিয়েতনাম বলছিল তারা আমেরিকার অনেক পণ্যের ডিউটি তুলে নেবে এবং তারা হচ্ছে খুব দ্রুত চুক্তি করে ফেলবে, এরকম একটা উদ্যোগ নিয়েছিল। কম্বোডিয়া, এমনকি হচ্ছে ভারতও দ্রুত যোগাযোগ করছিল। কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো দেশ আমেরিকার সাথে চুক্তিতে পৌঁছাতে পারে নাই। এবং আজকে আমরা ইন্ডিয়ান মিডিয়া নিউজ দেখলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেব বলেছেন যে আমেরিকার সাথে জটিল নেগোসিয়েশন চলছে আর কি। ফলে মানে তাদের যে এখন যুক্তরাষ্ট্র যে ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন বিভিন্ন দেশের উপর দিচ্ছে, সেটা আসলে মেনে চুক্তি করাটা খুব কঠিন। তো 26 তারিখের আমাদের বাংলাদেশের সাথে ইউএসটিআরের যে মিটিংটা হয়েছে, সেখানে বাংলাদেশ আমেরিকার কাছে একটা ট্যারিফ শিডিউল চেয়েছে যে আমেরিকা কোন কোন পণ্যে বাংলাদেশের কাছে ডিউটি ফ্রি সুবিধা চায়, সে একটা লিস্ট চেয়েছে। আমরা যতটা জানি যে গতকাল পর্যন্ত সেই লিস্ট বাংলাদেশ পায়নি। এই লিস্ট পাওয়ার পরে তারপরে হচ্ছে বাংলাদেশও আবার অনুরূপ একটা লিস্ট তৈরি করবে যে আমরা একপাক্ষিকভাবে যুক্তরাষ্ট্রকে আসলে কিছু দেব না, যদি এটা 2 ওয়ে হয়। এবং পরবর্তী মিটিং হচ্ছে 3 তারিখে, সেখানে আলোচনা হবে। আমরা একটা খবর দেখেছি এরকম যে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম, তারা একটা সমঝোতার মানে জায়গায় পৌঁছেছে ইউএসের সঙ্গে, এবং তাদের পণ্যের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 10% রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হবে। বাংলাদেশ যদি কোনো সমঝোতায় পৌঁছাতে পারে, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের ট্যারিফ লাইনটা কোন পর্যায়ে গিয়ে রেটটা দাঁড়াতে পারে, এরকম কোনো ধারণা আপনারা পেয়েছেন? না, এই ধারণাটা আমরা পাই নাই। এখানে যেটা বলি যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তারা হচ্ছে পলিটিক্যালি খুবই ক্লোজ, এবং দুনিয়ায় যত যুদ্ধ হয় এক দেশ শুরু করলে আরেক দেশ তার সাথে থাকে সবসময়, এবং তারা হচ্ছে নেটোভুক্ত দেশ, এবং তারা দুই দেশের ইকোনমি প্রায় সেম, দুটাই হচ্ছে উন্নত রাষ্ট্র। ফলে হচ্ছে এক দেশ আরেক দেশের সাথে ট্রেড ভলিউমও অনেক বড়। ফলে হলো তাদের নেগোসিয়েশন যত সহজে হয়েছে, আমাদের বাংলাদেশ বা ভিয়েতনাম বা অন্যান্য এই সমজাতীয় দেশগুলোর সাথে নেগোসিয়েশন একই পর্যায়ে হবে না। এবং আপনি দেখেন যে আমরা যদি আমেরিকার সব পণ্য হচ্ছে ওপেন করে দেই, যদি হচ্ছে ডিউটি ফ্রি করে দেই, তো তাহলে আমি ওই পণ্য কি আমি চায়নার জন্য ওপেন করতে বাধ্য হব না, বা ভারতের জন্য ওপেন করতে বাধ্য হব না? তো তাহলে আমার তো দেশই তো চলবে না। আমাদের তো এখনও আমাদের রেভিনিউ 1/3 হচ্ছে কাস্টমস থেকে আসে। আর বাংলাদেশের আসলে আমেরিকা থেকে ইম্পোর্ট করার মতো পণ্য তো আসলে খুব একটা নেই। আমরা যে আমাদের যে টোটাল ইম্পোর্ট, তার হচ্ছে অ্যারাউন্ড হলো 60%-এর উপরে হচ্ছে র ম্যাটেরিয়ালস এবং টেক্সটাইল মেশিনারি, যেটা ইন্ডিয়া এবং চায়না থেকেই বড় অংশ আসে, তুরস্ক, পাকিস্তান এইসব থেকে আসে। আর কিছু হচ্ছে আমাদের হলো কনজিউমার আইটেম, যেগুলি হচ্ছে ইন্ডিয়া থেকে আসে। ভোজ্য তেল হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনায়, আমেরিকা থেকেও কিছু ভোজ্য তেল আসে। তো ফলে আমেরিকা থেকে আসলে আমরা ইম্পোর্ট করব কি? আমাদের তুলা ইম্পোর্ট করার সুযোগ আছে। সরকার এলএনজি আমরা হচ্ছে মিডল ইস্ট থেকে ইম্পোর্ট করতাম, সিঙ্গাপুর থেকে করতাম। এখন সেটা হয়তো ট্রেড কস্ট একটু বেশি হলেও আমেরিকার সাথে ট্রেড গ্যাপ কমানোর জন্য আমরা আমেরিকা থেকে আনলাম। সরকার হচ্ছে বোয়িং কেনার একটা উদ্যোগ নিয়েছে, কিন্তু আমাদের যে
ন্যাশনাল ক্যারিয়ার, সেখানে তো চাইলে আপনি প্রতি বছর বোয়িং কিনতে পারবেন না। আমার সেই সামর্থ্য নয়, আমার দেশে সেই ডিমান্ডও নাই। ফলে এরকম একটা অবস্থায় আসলে যুক্তরাজ্যের সাথে যে নেগোসিয়েশন, সেখানে কম্পেয়ার শেষ কোশ্চেন একটু সংক্ষেপে শুনবো। এই যে আপনি বলছিলেন যে হচ্ছে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের নেগোসিয়েশনে পৌঁছাতে পারিনি, আগামী 9 তারিখে গিয়ে তাদের এই যে স্থগিত রাখা সেটা শেষ হয়ে যাচ্ছে। 9 তারিখের পরে যদি তারা এই পাল্টা শুল্ক আরোপ করা শুরু করে, বাংলাদেশের আসলে রপ্তানি পরিস্থিতিটা কেমন হতে পারে? এখানে হলো বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের উপরে 37% ইম্পোজ করা হয়েছে, এবং ভিয়েতনামের উপরে 46% এবং ইন্ডিয়ার উপরে 27%। চায়নার উপরে তো এটা আরও অনেক বেশি। যদি হচ্ছে এই দেশগুলি চায়না, ভিয়েতনাম বা ইন্ডিয়া যদি তাদের হচ্ছে ট্যারিফ না কমাইতে পারে, তাহলে 9 তারিখের পরে বাংলাদেশের কোনো সমস্যা নেই। কারণ আমি তো আমেরিকায় পণ্য রপ্তানির ক্ষেত্রে এদের সাথে আমার কম্পিটিশন, ফলে এদের উপরে হচ্ছে ডিউটি আরও বেশি, একমাত্র ইন্ডিয়া ছাড়া। ভিয়েতনাম এবং চায়নার উপরে ডিউটি আরও বেশি, ফলে ওদের তৈরি পোশাকের চেয়ে আমাদের তৈরি পোশাকের যে 37% ডিউটি বসলেও আমরা হচ্ছে আরও বেশি কম্পিটিটিভ ওয়েতে এক্সপোর্ট করার সুযোগ পাবো। আর ভারতের ডিউটি রেট একটু কম হলেও ভারত হচ্ছে আসলে আমরা যে আইটেমগুলি এক্সপোর্ট করি, ভারত এইগুলি এক্সপোর্ট করে না। তারা মোস্টলি তারা হচ্ছে টেক্সটাইল ফ্যাব্রিকগুলো এক্সপোর্ট করে, ফলে ভারতের সাথে এই জায়গায় আমাদের কম্পিটিশন খুব একটা বেশি না। কিন্তু আমাদের এই যে যদি চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া, কম্বোডিয়া এরা যদি হচ্ছে আমেরিকার সাথে কোনো চুক্তিতে না পৌঁছাতে পারে, এবং একই সাথে বাংলাদেশও পারলো না, তাহলে বাংলাদেশের কোনো সমস্যা নেই, বরং এখানে আমাদের একটু সুবিধা হতে পারে। কিন্তু ভয় হলো যে যদি ভিয়েতনাম করে ফেলে, ভিয়েতনাম যদি আমেরিকার সাথে চুক্তি করে তার ডিউটিটা 20% করে ফেলে, কিন্তু আমাদের 37% থেকে যায়, আমরা চুক্তি না করতে পারি, তখন হচ্ছে আমাদের প্রবলেম। তখন ভিয়েতনামের আরএমজির সাথে আমরা কোলায় উঠতে পারবো না, বা চায়না যদি তার ডিউটিটা কমিয়ে ফেলে, তখন আমরা চাইনিজ আরএমজির সাথে আমরা কম্পিটিশনে পারবো না। এটাই হচ্ছে আমাদের একটা ভয় থাকবে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন আবুল কাশেমের কাছ থেকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র তারা এই শুল্ককে নিয়ে কি ধরনের আলোচনা বা অগ্রগতি হয়েছে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।